গল্পর নাম প্রিয়তার প্রহর। লেখনীতে বৃষ্টি শেখ। অন্তিম বা শেষ পর্ব। প্রিয়তা আর মিসেস নাবিলা দুজন মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। কারো মুখেই কোনো কথা নেই। প্রিয়তার আগ্রহ প্রকাশ পাচ্ছে। সে জানতে চায় মিসেস নাবিলা তাকে কি বলতে চান, কেন কথাটা এত জরুরি। মিসেস নাবিলা আমতা আমতা করছেন, বলবে বলবে করেও বলছেন না। প্রিয়তা ভারী নিঃশ্বাস ফেলল, শান্ত স্বরে বলল, আপনি আমাকে কি বলতে চান বলে ফেলুন। আমার সামনে আপনি এমন অস্বস্তি বোধ করবেন না, এমন আমতা আমতা করবেন না। আমি এসবে লজ্জা পাই। আমার মনে হয় আমি আপনাকে কমফোর্ট দিতে পারছি না, সেজন্য আপনি দ্বিধা বোধ করছেন। মিসেস নাবিলা প্রিয়তার কথা শুনলেন মনোযোগ দিয়ে। তারপর বললেন, আগামীকাল প্রহরের বাবা আসবে। ছেলে এত বড় একটা কেস সলভ করেছে ভেবে মানুষটা খুব আনন্দিত। আগামীকাল প্রহর আর ওর টিমকে সম্মাননা প্রদান করা হবে। সেখানে প্রহরের বাবা থাকতে চায় বলেই আসছে। আমার ছেলেকে আমি ভালোমতোই চিনি প্রিয়তা। ছেলেটা কখনো কোনো মেয়ের সাথে মেশেনি। 28 বছরের জীবনে তুমি আর তানিয়া ছাড়া আর কারো সাথেই এত পরিচিত হয়নি প্রহর। তানিয়াকে নিয়ে আমার ভাবনা নেই। প্রহর মেয়েটাকে শুধু বন্ধুই ভাবে। কিন্তু তোমার প্রতি ওর ভাবনা চিন্তা ভিন্ন হতে পারে। প্রিয়তা ভ্রু কুঁচকাল। এইসব আপনি কি বলছেন আন্টি? কি বোঝাতে চাইছেন? প্রহরের সাথে তার পরিচয়টা অন্যভাবেই হয়েছিল। এত এত ঘটনা ঘটার পর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া স্বাভাবিক। হ্যাঁ, মাঝে মাঝে প্রহরকে নিয়ে অন্য রকম চিন্তা আসে প্রিয়তার মাথায়। তাই বলে এতটা তো নিজেও কখনো ভাবেনি সে। প্রহরের আচার আচরণেও কখনো সেরকম কিছু খুঁজে পায়নি প্রিয়তা। তাহলে কিসের ভিত্তিতে নাবিলা আন্টি এসব বলতে এসেছেন? ভাবতে লাগলো প্রিয়তা। তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কি বলতে চাইছেন আন্টি? প্রহরের বাবা প্রহরের জন্য একটি মেয়েকে ঠিক করে রেখেছে। ওর বিজনেস পার্টনারের একমাত্র মেয়ের সাথে বিয়ে ঠিক করে রেখেছে। ইংল্যান্ডে একসাথে বিজনেস করে প্রহরের বাবা আর লীরার বাবা। এবার দেশে আসার সময় মেয়েটাকেও নিয়ে আসবে। বিয়ে দেওয়ার পরিকল্পনা করেই আসছে। আমার ভয় হয়, প্রহরের যদি তোমার প্রতি কোনো অনুভূতি থাকে। আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন আন্টি। তেমন কিছুই নেই আমাদের মাঝে। আপনার চিন্তা করাটাই সম্পূর্ণ বৃথা। কিন্তু সম্পর্ক হতে কতক্ষণ লাগে বলো? তোমাদের মাঝে সম্পর্ক হলেও আমার সমস্যা ছিল না। পিয়াস মানে প্রহরের বাবা কখনো এই সম্পর্ক মানবে না। আমার কেন যেন ভয় করছে। প্রহরের হাবভাব আমার কাছে ঠিক লাগছে না। আমি এখন কি করতে পারি? আমায় এসব বলার নিশ্চয়ই কারণ রয়েছে। কি সেই কারণ? সামনের মাসেই চলে যেও এ বাড়ি থেকে। আমি ভালো একটা বাসা ঠিক করে দিব। আরহামকে আর তোমাকে আমি ভালোবাসি। কিন্তু আমার কিছুই করার নেই। ভবিষ্যতে যদি তোমাদের কোনরূপ সম্পর্ক হয়, তোমরা কষ্ট পাও তা আমি চাই না। ঘর আমি নিজেই খুঁজে নিব আন্টি। আপনি ভাববেন না। সামনের মাসেই আমরা চলে যাব। এ কটা দিন থাকতে দিন আমাদের। কেননা এই সময় তো কেউ ঘর ভাড়া দেয় না। আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠল প্রিয়তা। ভাত বসিয়ে চিংড়ি দিয়ে লাউয়ের তরকারি রান্না করল। আরহাম এই তরকারিটা খেতে পছন্দ করে। বেতন পেয়ে ছোট ছোট চিংড়ি মাছ এনেছিল সে। তন্ময়ের এক রুমমেট এই রান্নাটা প্রিয়তাকে বলে দিয়েছিল। বাইরে প্রচণ্ড কুয়াশা পড়েছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। শীত এখন অতটা নেই।
আকাশে রোদের ছিটেফোঁটাও নেই। অন্ধকার অন্ধকার লাগছে পৃথিবীকে। প্রিয়তা রান্না করে পড়তে বসল। সামনে বার্ষিক পরীক্ষা। টিচাররা প্রত্যেকবারের মতো এবারও প্রিয়তার ভালো রেজাল্ট আশা করছে, কিন্তু তারা তো জানে না প্রিয়তার পরিস্থিতি। প্রিয়তা হেঁটে হেঁটে পড়তে লাগল। আরহামের ঘুম কাটল প্রিয়তার কণ্ঠ শুনে। গুনগুন করে পড়ছে প্রিয়তা। মাঝে মাঝে খাতায় লিখছে। আরহাম ঘুম থেকে উঠে ব্রাশ করে খেতে বসল। প্রিয়তা খাবারটুকু বেড়ে দিয়ে আবারও পড়তে লাগল। ফোনের রিংটোন বেজে উঠল প্রিয়তার। আননোন নাম্বারটা দেখে প্রিয়তা ফোনটা ধরল। সালাম দিলে প্রথমেই বলল, হ্যালো, কে বলছেন? ওপাশের নারী কণ্ঠে মিষ্টি হেসে তানিয়া বলে উঠল, আমি তানিয়া বলছি। আমাকে চিনেছ? ও আপনি, কেমন আছেন? আমাকে ফোন দিলেন হঠাৎ? কিছু হয়েছে আপু? তানিয়ার হাসির শব্দ শোনা গেল। শান্ত হয়ে তানিয়া বলল, আমি খুব ভালো আছি। তুমি আমাদের বাসায় আসবে প্রিয়তা? আরহামকে নিয়ে আসবে একটু। অবাক হলো প্রিয়তা। তানিয়া ডাকছে কেন তাকে? বিস্ময় বিমূঢ় হলো সে। সাবলীল কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, আমি আপনাদের বাসায়? কেন আপু? আমার বাবার আজ বিয়ে। আমি চাইছি বাড়িটাকে সাজাতে, একটু খাওয়া দাওয়ার আয়োজন করতে। ইহান আর প্রহর সারও আসবে। আমি চাই তুমিও আসো। আরহাম খুব খুশি হবে। এসো না প্লিজ। না আপু, আপনারা আনন্দ করুন। আমার সামনে পরীক্ষা। বাসায় বসে প্রিপারেশন নিচ্ছি। আঙ্কেলের জন্য আমার শুভ কামনা থাকবে। শোনো, তুমি যদি না আসো আর কখনো তোমার সাথে কথা বলবো না। আমি তোমার বড় হই। বড়দের কথা শোনো। এক্ষুনি চলে আসবে আরহামকে নিয়ে, নইলে আমি রাগ করব প্রিয়তা। আমার এমন একটা সুখের দিনে তোমাকে রাখতে চাইছি। আসবে প্লিজ। কিচ্ছু শুনতে চাই না। কল কেটে দিল তানিয়া। দ্বিধায় নড়েচড়ে বসল প্রিয়তা। তানিয়ার সাথে তার সম্পর্ক অত মজবুত নয়। দেখা হলে কুশল বিনিময় ব্যতীত তেমন কোনো কথাও হয়নি। প্রহরের মুখে তানিয়ার বাবার বিয়ের সম্পর্কে একটু আধটু শুনেছে প্রিয়তা। সেই বিয়েতে প্রিয়তাকে নিমন্ত্রণ জানানো হবে কখনো ভাবেনি সে। প্রিয়তা বসে পড়ল মেঝেতে বিছিয়ে রাখা বিছানায়। আরহাম ভাত মাখাতে মাখাতে বোনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ছেলেটার গালে ঝল লেগে আছে। তানিয়ার সাথে প্রিয়তার কথোপকথন শুনেছে আরহাম। ভাতের লোকমাটুকু মুখে নিয়ে ছেলেটা বলে উঠল, তানিয়া আপু আমাদের যেতে বলেছে আপু। চলো না যাই। আমাকে তোমার আগে দাওয়াত দিয়েছে। আমি বলেছি তোমাকে জানাতে। তোমার সাথে যাব বলেছি। প্রিয়তা কিছু বলল না। আরো কিছুক্ষণ পরে বইখাতা সব গুছিয়ে রাখল। তানিয়া ইমেইলে ঠিকানা দিয়ে দিয়েছে। মেসেজ করে পুনরায় অনুরোধ করেছে। প্রিয়তা শান্ত ভঙ্গিতে আরহামের কাছে আসল।
ভাইকে জড়িয়ে ধরল বক্ষপিঞ্জরে। চুমু খেল অনবরত। আগলে নিল বাহুডোরে। বলল, তুমি যাবে? আরহাম খুশি হল। উৎফুল্ল দেখালো তাকে। সন্দেহ নিয়ে বলল, তুমি যাবে? আরহামের প্রশ্নে খিলখিল করে হেসে উঠল প্রিয়তা। আরহামের নরম ও মসৃণ গাল টেনে দিল। লাগেজ থেকে পার্পল কালারের একটি শার্ট বের করল। ফুল প্যান্ট পরিয়ে শার্টের সাথে ইন করে দিল। নিজেও ম্যাচিং করে পার্পল রঙের ফ্রক পরল প্রিয়তা। হাতে চুড়ি পরল শখ করে। চোখে গাঢ় করে কাজল পরল। লিপবামের কারণে চিকচিক করে উঠল প্রিয়তার ওষ্ঠদ্বয়। সাদা পাথরের একটি নোজপিন পরে নিল সে। মাথার সামনের কয়েকটি চুল নিয়ে ঢিলাঢালা ও ছোট্ট খোপা বেঁধে নিল। পেছনের চুলগুলো ছেড়ে দিয়ে নিজেদের আয়নায় দেখল প্রিয়তা। আজ কতগুলো দিন পর এইভাবে সাজল প্রিয়তা। হুট করেই জীবনের রঙগুলো কেমন গায়েব হয়ে গেল প্রিয়তার। সমাজের শত শত বাধার মধ্যে আটকে গেল মুহূর্তেই। আর নিজেকে রাঙাতে ইচ্ছে হলো না তার। আর নিজেকে নিয়ে ভাবার সময় পেল না প্রিয়তা। এখন এই সাজগজ কেমন বিলাসিতা লাগে। ঘরে চাল কিনতে গিয়ে যে অবস্থা হয়, তারপরে সাজগোজ করলে মানুষ তাকে কি বলবে। প্রিয়তা ফোনটা নিয়ে আরহামকে সাথে করে বের হলো। বাড়ি থেকে নেমে রাস্তায় ওঠার সময় প্রহরের মুখোমুখি হলো প্রিয়তা। প্রিয়তাকে দেখে দাঁড়ালো প্রহর। সে এখন তানিয়ার বাড়িতেই যাচ্ছে। প্রিয়তাকে দেখে প্রহর থামল। মেয়েটাকে আজ অমায়িক লাগছে। অগোছালো থেকে বেরিয়ে এসে আজ প্রিয়তাকে অন্যরকম লাগছে। দু ভাইবোনকে পার্পল রঙে বেশ মানাচ্ছে। প্রহর আর চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখ বারবার মেয়েটাতে নিবন্ধ হলো। ক্ষণিকের জন্য পৃথিবীর সমস্ত অলিগলি ভুলে যেতে চাইল। প্রহরের ধ্যান ভাঙল। হাসল সে। এগিয়ে এলো প্রিয়তার দিকে। বলল, আপনি তানিয়ার বাসায় যাচ্ছেন? প্রিয়তার গতকাল রাতে মিসেস নাবিলার বলা কথা মনে পড়ল। বিষাদে ছেয়ে গেল প্রিয়তার হৃদয়। কান্না পেল খুব। সামনের মানুষটার প্রতি ভীষণ রাগ হলো প্রিয়তার। তার জন্যই তো এত কিছু। কেন এখানে তাকে এনেছিল পুলিশম্যান? কোনো কথা না বলে শক্ত হয়ে গম্ভীর ভঙ্গিতে অর্থ স্যান্ডের দিকে পা বাড়াল প্রিয়তা। প্রিয়তার এহেন আচরণে অবাক হলো প্রহর। ডাকলো পেছনে থেকে। জিজ্ঞেস করল। উত্তর দিলেন না। প্রিয়তা দাঁড়ালো না। হেঁটে যেতে যেতে গম্ভীর কণ্ঠেই উত্তর দিল, ওখানেই যাচ্ছি। আপনাকে বলতে যাব কেন কোথায় যাচ্ছি না যাচ্ছি? আপনি জিজ্ঞেস করছেন কেন? প্রহরের বিস্ময় ধরতে পারল প্রিয়তা। তাচ্ছিল্যের হাসি হাসল। প্রহর বলে উঠল, এভাবে কথা বলছেন কেন প্রিয়তা? প্রিয়তা এবার থামল।
পিছু ফিরে প্রহরকে পরখ করল, দম ফেলল ভালো করে, স্বাভাবিক হয়ে বলল, কিভাবে কথা বলছি? ইগনোর কেন করতে চাইছেন? আমি আপনাকে ইগনোর করব কেন? আর করলেও সমস্যা কোথায়? এই মুহূর্তে আপনি বা আরহাম সেভ না। বাড়িতে থাকলে ভালো হতো। তখন কি হয় বলা যায় না। আপনি চলুন আমার সাথে, আমিও তো তানিয়ার বাসায় যাচ্ছি। একসাথেই চলুন। প্রিয়তার রাগ হলো। দ্রুত পায়ে প্রহরের নিকট এলো সে। চোখ দিয়ে ভস্ম করে দিতে চাইল প্রহরকে। ওষ্ঠদয় কামড়ে ধরল দাঁত দিয়ে। জিভ দ্বারা ওষ্ঠদয় ভিজিয়ে নিল। প্রহরের চোখে চোখ রেখে তেজি স্বরে বলল, আর কত করুণা করবেন আমাদের? এভাবে আর কতদিন নিরাপত্তা দেবেন? এইবার এই করুণা করা বন্ধ করুন। আমি আপনাকে করুণা করছি। প্রিয়তার এহেন আচরণ স্বাভাবিক ঠেকেছে না প্রহরের। প্রিয়তাকে কেমন অচেনা লাগছে তার। প্রচন্ড উন্মাদনা নিয়ে প্রহর জিজ্ঞেস করল, করছেন না বলছেন? দৃঢ় জবাব প্রিয়তার, আমি আপনাদের ভালোবাসি প্রিয়তা। এজন্য এতবার সাবধান করছি। পুলিশ হিসেবে এটা আমার দায়িত্ব। এখানে করুণা কোথা থেকে এলো? ভালোবাসেন? হ্যাঁ, আমরা আপনার জন্য দায়। শুধু আর শুধু মাত্র দায়, আর কিচ্ছু না। ঠিকই। এমন করছেন কেন প্রিয়তা? কি হয়েছে? আপনি ঠিক আছেন? হঠাৎ কি হলো আপনার? প্রিয়তা ভরকাল থতমত খেল। দিগদিশা বুঝে উঠল। সত্যিই তো, সে এমন টিনেজারদের মতো আচরণ করছে কেন? কেন এভাবে অনর্থক যা তা বলে যাচ্ছে? কেন নিজের চাহিদা প্রকাশ করছে? এগুলো কত ধরনের পাগলামি! কি ভাববে এই পুলিশ? আর প্রিয়তার কেন মানতে কষ্ট হচ্ছে প্রহর যা করছে সবটাই দায়ের কারণে? কেন এত যন্ত্রণা হচ্ছে? কেন শুনতে ইচ্ছে করছে প্রিয়তা করুণার পাত্রী নয়? তবে কি প্রহরের প্রতি অন্যরকম অনুভূতি সজাগ হচ্ছে প্রিয়তার? দুর্বল হচ্ছে এই সৎ পুলিশ অফিসারের ব্যক্তিত্বে, আটকে যাচ্ছে মোহতে। প্রিয়তা দূরত্ব বাড়াল, নিজেকে স্বাভাবিক করল ততক্ষণাৎ। বলল, সরি সরি, আমার মাথা আসলে ঠিক নেই, জানি না কি বলেছি। সরি। প্রিয়তা দ্রুত স্থান ত্যাগ করতে চাইল। এলোমেলো লাগছে নিজেকে, হারিয়ে যাচ্ছে অতল গভীরে। প্রহরকে খুব কাছের ভাবতে ইচ্ছে করছে। এটা তো সম্ভব নয়। সমাজ মেনে নিবে না, প্রহরের বাবা মানবে না। এটা তো হতে পারে না। তবুও কেন প্রহরের পাশাপাশি থাকতে ইচ্ছে করছে প্রিয়তার? মন অন্য কিছু ভাবতে চাইছে কেন? প্রিয়তা আড়াল করতে চাইল নিজেকে। পা চালালো হন্তদন্ত হয়ে। পেছনে থেকে প্রহর বলে উঠল,
তুমি কি চাও দায় এড়িয়ে তোমাকে নিজের কর্তব্য বলে মনে করি? প্রিয়তা, তুমি কি আমার থেকে কিছু চাও? কিছু লুকাচ্ছ? প্রিয়তার এ মুহূর্তে জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়তে ইচ্ছে হলো। প্রহর কি সবটা আজ করতে পেরেছে? বুঝতে পেরেছে প্রিয়তার দ্বন্দ্ব। প্রিয়তা চোখ বুজল। লজ্জায় মরি মরি অবস্থা তার। নিজেকে খুব নির্লজ্জ মনে হলো এ মুহূর্তে। গতকাল নাবিলা আন্টির এত কথা শুনেও কেন যে প্রহরের সাথে কথা বলতে গেল সে, এ নিয়ে ভীষণ আফসোস হলো প্রিয়তার। দ্রুত স্থান ত্যাগ করল। আরহাম পিট পিট করে চেয়ে রইল শুধু। অটোতে উঠে বোনের উদ্দেশ্যে বলল, প্রহর ভাইয়া তোমাকে তুমি করে ডাকলো না? পুরো ঘর বাড়ি গুছিয়েছে তানিয়া। একজন দায়িত্বশীল লেডি অফিসারের কাজ ব্যতীত বাড়ির কোনো কাজেই হাত লাগায় না তানিয়া। সব কাজ নিয়াজ একাই করেন। পুরো বাড়ির মেঝে চকচক করছে। বেলুন আর ফুল দিয়ে সাজিয়েছে ড্রয়িং রুম। ইহান কাজীকে কল করে ড্রয়িং রুমে এসেছে। নিয়াজ লজ্জায় ঘর থেকে বের হচ্ছে না। তার এহেন লজ্জাকে পাত্তা দিচ্ছে না তানিয়া। নিজের মতো কাজ করে যাচ্ছে সকাল থেকে। বিকালে সম্মাননার জন্য থানায় যেতে হবে। তাই সকাল সকাল বাবার বিয়ে দিতে চাইছে তানিয়া। একটা কেক অর্ডার করেছে সে। আজকের দিনটা মনে রাখার এক জমজমাট আয়োজন করেছে মেয়েটা। ইহান বেলুন ফুলাচ্ছে। অদ্ভুত একটা কাজ হলেও খুব মন দিয়ে কাজটা করছে ইহান। তানিয়া ইহানকে এই কাজের দায়িত্ব দিয়েছে। ইহানের কথা অনুযায়ী বেলুন দিয়ে বাড়ি সাজানো বাচ্চাদের কাজ, তাদের মাথায় এই আইডিয়া প্রথমে আসে। তাদের বয়সী ছেলেমেয়েদের ঘর সাজানো উচিত ইউনিক ফার্নিচার, ফ্লাওয়ার্স, লাইট দিয়ে। প্রিয়তা সে সময় তানিয়ার বাড়িতে এলো। প্রহর একটু আগেই এসে সোফায় বসেছে। ক্লান্ত হয়ে বসেছে বোধহয়। তানিয়ার পরনে তখন সুতির ঢিলেঢালা কামিজ, গায়ে বর্ষর গামছা, চুলগুলো কাঠি দিয়ে বেঁধে রাখা। প্রিয়তার অস্বস্তি হলো। এত সেজেগুজে দাওয়াত খেতে এলো সে, অথচ বাড়ির মানুষজনই সাজেনি। অবশ্য তানিয়া তা ভাবল না মোটেও। প্রিয়তাকে এভাবে সুন্দর করে সেজে আসতে দেখে খুশিই হলো সে। কাছে এসে প্রিয়তার গাল ছুঁয়ে তানিয়া বলল, তোমাকে খুব মিষ্টি লাগছে প্রিয়তা। অপূর্ব লাগছে। চোখ ফেরাতেই পারছি না। তোমাকে দেখে কি যে খুশি হয়েছি, বলে বোঝাতে পারবো না। প্রিয়তা বিনিময়ে হাসল। আরহামের দিকে তাকিয়ে বলল, আপনার ভালোবাসার টানে আরহাম এসেছে, আর আরহামের বোন হিসেবে আমি এসেছি। এত ভালো একটা দিনে আমাদের কাছে টেনেছেন, এর জন্য কৃতজ্ঞতা। তানিয়া হাসল। হাসলো আরহামও। সবকিছু প্রায় প্রস্তুত। তাই তানিয়া ড্রেস চেঞ্জ করতে গেল। প্রিয়তা পুরো বাড়িটাতে নজর বুলাল। প্রিয়তাকে দেখে আরহাম হাসল। পাশে বসল প্রিয়তার।
আরহামকে কোলে নিল, বলল, তুমি এলে তাহলে? তোমার উপর দিয়ে কি কি গেছে সবই বুঝি। ধৈর্য হারিও না, সব ঠিক হয়ে যাবে। আপনারা থাকতে আমাদের আর কি হবে? আপনাদের সবার নিজের দায়িত্বের প্রতি এতটা গুরুত্ব দেখে আমি সত্যিই অবাক হয়েছি। বর্তমানের পুলিশেরা তো এমন নয়। এই শহরটাকে আমরা একটা সুস্থ পরিবেশ দিতে চেয়েছি। অপরাধ করলে অপরাধীর যেন বুক কেঁপে উঠে সে ব্যবস্থা করতে চেয়েছি। জানি না কতটুকু সফল হয়েছি, তবে চেষ্টা করে যাচ্ছি। পুলিশম্যানের মুখে শুনলাম আপনি নাকি চলে যাচ্ছেন। ঠিক শুনেছ। কেন যাচ্ছেন? তানিয়া বেরিয়ে এলো ঘর থেকে। তানিয়ার পরনে আকাশী রঙের জর্জেটের শাড়ি, শরীরের ভাঁজ অস্পষ্ট, চুলগুলো এখন খোলা, হাতে মুখে প্রসাধনীর চিহ্ন নেই, অঙ্গসমূহ তার ভেজা। গোসল করে সবে বেরিয়েছে সে। তানিয়ার এমন বেশভূষায় হা করে তাকিয়ে রইল ইহান। তৃষ্ণা পেল খুব, গলা শুকিয়ে কাঠ হল, অন্তরে খচখচানি শুরু হলো। অপর পাশে চেয়ে রইল মাথা নত করে। আরহাম বেলুন দিয়ে খেলতে শুরু করল। প্রিয়তা বসেই রইল সোফায়। তানিয়া এসে গল্প জুড়লে তখনই কথা বলে প্রিয়তা। বেশ কিছু সময় পর তাসলিমা খাতুন এলেন, সাথে উনার মা বাবা। শাড়ি পরিহিত তাসলিমাকে দেখে যুবতী লাগল। নিয়াজও বেরিয়ে এলেন লজ্জা ভেঙে। সকলের সাথে কুশল বিনিময় হবার পর কাজী আসলেন ঘরে। বিনা দ্বিধায় বিয়ে পড়ালেন। কয়েক মিনিটের ব্যবধানে বাড়িতে আরো হইহুল্লোড় শুরু হলো। পুলিশ ফোর্সের আরো কয়েকজন এসেছে। বিয়ে পড়ানো শেষ হতেই নাচ গান আরম্ভ করল তারা। প্রিয়তা ছিল সেখানকার নীরব দর্শন। নিয়াজ আঙ্কেলের বিয়ে হওয়ায় প্রিয়তা খুশি হয়েছে। তানিয়ার মনোভাবও পছন্দ হয়েছে। এত এত নোংরা মানুষের মাঝে কয়েকজন ভালো মানুষটাকে দেখে প্রিয়তার ভালো লাগলো, আবার ঘাবড়েও গেল অনেকটা। এত ভালো তার সহ্য হবে তো? এত সুখ সইবে? তানিয়াদের বাড়ি থেকে প্রিয়তারা ফিরল দুপুরের পরপর। তখন ঝুম বৃষ্টি, ঘোলাটে শহর, শিরশির করে উঠেছিল মেরুদণ্ড। শীত আর বৃষ্টি দুটো একসাথে ভালো লাগে না কারোই। দুই প্রকৃতিকে দুইভাবে দেখতেই ভালো লাগে। এছাড়া প্রিয়তার ঠান্ডা লেগেছে আগেই। ও বাড়ি থেকে অনেকগুলো কেকের টুকরো আর খাবার প্যাক করে দিয়েছে তানিয়া। রাতে রান্না করতে হবে না বলে প্রিয়তা খুশি। কিছু তরকারিও বেঁচে যাবে। আরহাম পড়তে বসেছে, গায়ে পাতলা চাদর। পড়তে পড়তে পাশে থাকা ছোট বাটি থেকে কেকের টুকরো মুখে দিচ্ছে, আর চোখে তাকাচ্ছে প্রিয়তার দিকে। বেকনিতে বসে পড়ছে প্রিয়তা। গরম চায়ের কাপ বেকনিতে টুল পেতে তার উপরেই রেখেছে। চায়ের গরম ধোঁয়া উঠছে। প্রিয়তা সেদিকে থেকে নজর সরিয়ে বাড়ির নিচের রাস্তায় চোখ বুলালো।
একজন ব্যক্তি সাইকেলে চড়ে বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। লোকটার হাতে অনেকগুলো কাগজ। এ বাড়িটির ভিতরে প্রবেশ করল ছেলেটা। প্রিয়তা সবটাই দেখল সূক্ষ্ম চোখে। এর 2 মিনিট পরেই দরজায় খটখট শব্দ হলো। এখন কে আসবে? মনে প্রশ্ন নিয়ে দরজা খুলল প্রিয়তা। দরজার ওপ্রান্তে সাইকেলে চড়ে বাড়িটিতে প্রবেশ করা লোকটাকেই দেখল প্রিয়তা। লোকটার বয়স আনুমানিক 25-26 হবে। রোগা ফিনফিনে চেহারা, গায়ে মোটা জ্যাকেট। প্রিয়তাকে দেখে ছেলেটা ভদ্রতা সূচক হাসল, বলল, আপনার নামে চিঠি আছে ম্যাম। প্রিয়তা ভ্রু কুঁচকে ফেলল। কে তাকে আবার চিঠি দেবে এত ঘটা করে? কি সব হচ্ছে আজকাল? দ্বিধা নিয়ে প্রিয়তা নড়চড়ে দাঁড়ালো। গম্ভীর হয়ে বলল, আপনার কথাও ভুল হচ্ছে। আমাকে চিঠি দেওয়ার মতো কেউ নেই। চিঠির তো প্রশ্নই আসে না। আপনার নাম প্রিয়তা না। আপনার ঠিকানা তো এটাই দেওয়া। প্রিয়তা খাম নিতে হাত বাড়াল। খামের উপরে প্রিয়তার নাম আর ঠিকানা দেখতে পেল। অতঃপর নিজের চিঠি বুঝতে পেরে খাতায় সাইন করে দিল। ছেলেটা চলে যেতে উদ্যত হতেই প্রিয়তা পিছু ডাকল। জিজ্ঞেস করল, এখন তত চিঠির যুগ নেই। ডাকপিয়ন এখন দেখাই যায় না। আপনি সত্যিই চিঠি বিলি করেন? হাসল ছেলেটা। কাগজগুলো ভালো মতো আঁকড়ে ধরল। থুতনিতে থাকা কয়েকটা দাড়িতে হাত বুলালো, বলল, আমি সেই যুগটা এই সময়ে আনতে চাইছি ম্যাম। আমাদের অনলাইনে একটা পেজ আছে। সেখানে সবাই সবাইকে চিঠি লিখে পেজের ইনবক্সে দেয় এবং আমরা সেই চিঠি পোস্ট করে প্রাপককে মেনশন দেই। এমনটা করতে করতে আমরা বুঝতে পারলাম শুধু অনলাইনে নয়, অফলাইনেও আমরা চিঠি আদান প্রদান করে মানুষের সাথে মানুষের যোগাযোগ সুমধুর করতে পারি। আমাকে এই চিঠিটা কে দিয়েছে? আপনি নিশ্চয়ই তার সম্পর্কে জানেন। খামে প্রেরকের নাম ঠিকানা কিচ্ছু নেই। সরি ম্যাম। যারা গোপনীয়তা বজায় রেখে চিঠি পাঠাতে চায় আমরা তাদের নাম বলতে পারি না। প্রিয়তা কথা বাড়াল না। এদের নিয়ম সম্পর্কে বুঝে গেছে সে। হাত পা বেঁধে রেখে দিলেও ছেলেটা প্রেরকের নাম বলবে না। তাই আর কথা না বলে বিদায় দিয়ে দরজা বন্ধ করল প্রিয়তা। খামটি হাত দিয়েই ছিঁড়ে ফেলল প্রিয়তা। স্থির হয়ে বেকনিতে গিয়ে বসল। চোখ বন্ধ করে শ্বাস টানল। একটা সময় চিঠি নামক যোগাযোগ পদ্ধতিটাকে ভীষণ পছন্দ করত প্রিয়তা। চিঠি পেতে ইচ্ছে করত খুব। আবেগ মিশ্রিত চিঠি দেখলে মন ভরে যেত প্রিয়তার। কল্পনা করত তার একজন একান্ত মানুষ হবে। নিজের সমস্ত ভালোবাসা মিশিয়ে চিঠি লিখবে। প্রিয়তা ঠোঁট ছোঁয়াবে সেই চিঠিতে। বক্ষপিঞ্জরে রেখে ঘন ঘন শ্বাস ফেলবে খুশিতে। সেসব আর কোথায়? জীবন কোথায় এনে ফেলল তাকে। জীবনের রংগুলো ছিনিয়ে নিল যত্ন নিয়ে। বাস্তবতা বুঝতে শিখিয়ে দিল। আপন মানুষ পর হল। মৃত্যুর ভয় তারা করল।
আর কত আর কত সইবে প্রিয়তা? সবকিছুরই নাকি শেষ আছে? এই অশান্তির সমাপ্তি আদৌ ঘটবে? মাঝে মাঝে ভয় হয় প্রিয়তার। নিজের কল্পনাকে বড্ড বেমানান লাগে। নিজেকে কেমন তুচ্ছ মনে হয়। কেউ কোথাও তার জন্য অপেক্ষা করে নেই। প্রিয়তা কাগজের ভাঁজ খুলল। নিজের নামটা দেখে অবাক হলো না। এইবারে প্রিয়তার নামের পাশে হবু অর্ধাঙ্গিনী লেখা। প্রিয়তা হসে ফেলল লেখাটুকু পড়ে। হবু অর্ধাঙ্গিনী? তুমি বিশেষ কেউ নও, নক্ষত্রের মতো অসম্ভব কিছু নও। তোমার মাদকতা মেশানো চোখে আমার প্রতি ভালোবাসা নেই। তবুও ভালোবাসার যে প্রতিজ্ঞা করেছি তা রাখার জন্য আমি সর্বদা প্রস্তুত। তোমাকে প্রায়ই দেখি, প্রায়ই শুনি। অবাক হই আমি। আমার ভালোবাসার মানুষটা এত সুন্দর কেন? এত উজ্জ্বল কেন? ঘোর লেগে যায় কেন আমার? উত্তর কি আছে তোমার কাছে? আমি নিজস্ব অনুভূতি বিশ্লেষণ করতে পারি না। কখনো করিওনি। বাট নাও আই হ্যাভ টু সে ইউ আই লাভ ইউ। প্রিয়তা গভীর চোখে মুগ্ধ হয়ে লেখাটুকু পড়ল। বিস্ময় বিমূঢ় হল প্রিয়তা। এইভাবে কে লিখল? কেন লিখল? প্রিয়তা কি লোকটাকে চিনে? ড্যাশ 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 ড্যাশ। প্রিয়তার ঘরের গ্যাস সিলিন্ডার শেষ। ভোর ছাড়া গ্যাস আসে না। 1 মাসেই সিলিন্ডার শেষ হয়ে গিয়েছে। আজ রাতে রান্না না করলেও চলবে। কিন্তু সকালে? সকালে কি করবে? গ্যাস পেতে হলে ভোরে উঠে রান্না করে কলেজে যেতে হবে, এরপর আবার রয়েছে টিউশনি। প্রিয়তার মাথা ঘুরতে লাগলো। এত এত খরচ কিভাবে সামলাবে মস্তিষ্ক বুঝতে পারছে না। বিকেলে প্রিয়তা পড়তে বসেছে। পরীক্ষার আগে পুরো দমে পড়াশোনা করতে চাইছে। হঠাৎ জাস্টিন বিবারের লেট মি লাভ ইউ গানটা শুনতে পেল সে। উচ্চ স্বরে বাজতে থাকা গান শুনে বিরক্ত হল প্রিয়তা। ছাদ থেকে গানের শব্দ আসছে। এ সময় কে বক্স বাজাবে? প্রিয়তা আরহামকে পড়া দেখিয়ে উঠে দাঁড়ালো। গলায় ওড়না পেঁচিয়ে ছাদের উদ্দেশ্যে পা বাড়ালো। আরহাম ও প্রিয়তার পিছু পিছু বের হলো। দরজা পেরিয়ে ছাদে প্রবেশ করতেই কান ঝাঁঝিয়ে এলো প্রিয়তার। অত শব্দ না হলেও প্রিয়তার মাথা ব্যথার কারণে শব্দটা বেশিই মনে হচ্ছে। ছাদের রেলিংয়ে পাশে প্রহর আর একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির পরনে কালো ফতুয়া আর জিন্স। প্রহর দূরত্ব রেখে দাঁড়িয়ে কিছু বলছে। প্রিয়তা পা বাড়াবে কিনা দ্বিধায় পড়ে গেল। অতঃপর একটু এগিয়ে এসে উচ্চস্বরে বলল, মিউজিকের ভলিউমটা কমান প্লিজ। আমাদের ডিস্টার্ব হচ্ছে। প্রহর কথা থামিয়ে প্রিয়তার দিকে তাকালো। মেয়েটাও প্রিয়তার পানে তাকিয়ে প্রিয়তাকে পর্যবেক্ষণ করল। প্রহর তা দেখে মুচকি হাসল। বক্সের ভলিউম কমিয়ে দিল।
সামনের চুলগুলোকে পেছনে ঠেলে দিয়ে মেয়েটার দিকে তাকিয়ে বলল, পরিচিত হও। ও প্রিয়তা। তোমাকে ওর কথাই বলেছিলাম। কেসটা সলভ করতে প্রিয়তা আমাদের খুব হেল্প করেছে। লীরা মিষ্টি হাসল। মেয়েটার মাঝে বিদেশি বিদেশি ভাব আছে। গায়ের রং তার অতিরিক্ত ফর্সা। সাদা চামড়া মানেই বিদেশি এমনটা কখনো মনে হয়নি প্রিয়তার। বাংলাদেশেও অনেক সাদা চামড়ার সুন্দর মানুষ আছে, তবুও মেয়েটাকে দেখে বিদেশি বিদেশিই লাগলো। পোশাই পরিচ্ছদ মার্জিত লাগলো। লীরা হাত বাড়াল প্রিয়তার দিকে, নম্র স্বরে বলল, হাই, মলিরা। ফ্রম ইংল্যান্ড। হ্যালো, আমি প্রিয়তা। আমি তোমার কথা শুনেছি প্রহরের মুখে। প্রহর ওয়াজ রাইট। He said, you look like a Barbie doll. নাও আই সি দ্যাট। প্রহর থতমত খেল। প্রিয়তা সেদিকে না তাকিয়ে বলল, আপনি বাংলা জানেন? ইয়েস, আই নো দিস ল্যাঙ্গুয়েজ। Because long days ago I was live in the Bangladesh. My parents was born in Bangladesh. That's why I have to learn Bangla. আচ্ছা। আমি আসলে আমার ভাইকে পড়াচ্ছিলাম। আপনাদের মিউজিকের কারণে পড়তে সমস্যা হচ্ছিল। এইবার লীরা আরহামের দিকে তাকালো। আরহাম এতক্ষণ চুপচাপ বোনের পাশে দাঁড়িয়ে কথোপকথন শুনছিল। সে বুঝেছে লীরা মেয়েটা মিশু, ব্যবহার যথেষ্ট মার্জিত। লীরা নিচু হয়ে আরহামের থুতনিতে হাত রাখল, বলল, হেই বেবি, তোমার নাম কি? মাই নেম ইজ আরহাম। উইল ইউ বি মাই ফ্রেন্ড? আরহাম প্রিয়তার দিকে তাকালো। প্রিয়তা মুচকি হাসল। অতঃপর আরহাম হাত মেলাল, হাসলো একটু। প্রিয়তা ছাদ থেকে নেমে আসল। প্রহর প্রিয়তার পিছু পিছু এলো। পিছন থেকে পায়ের শব্দ শুনে প্রিয়তা থমকাল। পিছু ফিরে প্রহরকে দেখে অবাক হলো প্রিয়তা। কণ্ঠ নামিয়ে কিছু বলার পূর্বেই প্রহর সিঁড়ির হাতল ধরে পথ আটকে দাঁড়ালো। সম্মোহনী চোখে চেয়ে বলল, তুমি আমার অ্যাওয়ার্ড ফাংশনে যাওনি কেন প্রিয়তা? আমি ভেবেছিলাম তুমি আসবে। কাজ ছিল। তানিয়া আপুর বাসা থেকে এসে আমি টায়ার্ড ছিলাম। কি হয়েছে? কি হবে? তোমার কণ্ঠ, আচরণ, অঙ্গভঙ্গি আমার অন্যরকম লাগছে। আপনার বাবা এসেছে আমাকে তো বলেননি। তুমি আমার সাথে রুড বিহেভ করছো। বলার সময় পাইনি। বিয়ে কবে হচ্ছে? কিসের বিয়ে? কিছু না। কি বলতে চাও? বলো প্লিজ। কিছু বলতে চাই না। সামনের মাসে আমি আর আরহাম এখান থেকে চলে যাচ্ছি। আমি চাই না আমাদের বন্ধুত্ব গাঢ় হোক। তাই আপনি আমার থেকে দূরত্ব বজায় রাখবেন প্লিজ।
প্রহরকে বাক্য ব্যয় করতে দিল না প্রিয়তা। দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে নেমে গেল। সব কথাই প্রহরের মাথার উপর দিয়ে গেল। কি হচ্ছে, কেন হচ্ছে বোধগম্য হলো না। প্রিয়তার করুণ মুখ স্পষ্ট বুঝতে পারল প্রহর। শুধু বুঝতে পারল না মেয়েটার ভিতরকার পরিস্থিতি। প্রিয়তাদের নিচের ফ্ল্যাটে একটি নতুন ভাড়াটিয়া এসেছে। তারা এসেছে মাসের প্রথমেই। কিন্তু প্রিয়তার সাথে পরিচয় হয়নি সেই নতুন ভাড়াটিয়ার। প্রিয়তা গুঁড়ো মাছ কিনেছে। কাটাকুটি করার পর ধুয়ে মাছ ফ্রিজে রাখতে গিয়েছিল নিচে। নিচের ফ্ল্যাটের এক বৃদ্ধার ফ্রিজে সবসময় মাছ মাংস রাখে প্রিয়তা। সিঁড়ি বেয়ে নিচে নামতে গিয়ে নতুন ভাড়াটিয়ার সাথে দেখা। সেই পরিবারে সদস্য সংখ্যা মাত্র 3 জন, স্বামী, স্ত্রী আর সন্তান। পরিবারের কর্তা রায়হান সাহেবের স্ত্রীর সাথে প্রিয়তার আলাপ হয়েছে অনেকক্ষণ। আপুটার 7 বছরের একটি ছেলে আছে। কথাবার্তার এক পর্যায়ে আপুটা খুব অনুরোধ করলো আরহামকে নিয়ে তাদের ফ্ল্যাটে যাওয়ার জন্য। প্রিয়তা জোরাজুরি করার পর মেনে নিল। কারণ বেঁচে থাকলে হলে আশপাশের মানুষগুলোর সাথে মানিয়ে চলতে হয়। সবাইকে আপন ভেবে কাছাকাছি রাখতে হয়। কখন কোন বিপদে কাকে কাজে লাগে তা তো বলা যায় না। সকালে আরহাম আর প্রিয়তা এলো রায়হান সাহেবের ঘরে। রায়হান সাহেব তখন অফিসে। বাড়িতে ছিল তার স্ত্রী হালিমা আর ছেলে রাকিব। প্রিয়তারা ফ্ল্যাটে আসতেই রান্নাবান্না শুরু করে দিল হালিমা। বেশ কিছুক্ষণ আড্ডা আর খাওয়া দাওয়ার পর প্রিয়তা ঘরে ফিরতে উদ্যত হলো। আরহাম তখন খেলায় ব্যস্ত। আরহাম ফিরতে চাইল না প্রিয়তার সাথে। রাকিবের সাথে খেলনা দিয়ে খেলছিল সে। কিছুতেই ফিরতে চাইল না ঘরে। প্রিয়তা রেগে গেল কিছুটা। বলল, চলো আরহাম, পরে আবার আসবে। অনেকক্ষণ হলো আমরা এসেছি। আরহাম অনুনয় করে করে বলে উঠল, পরে যাব আপু, একটু খেলা করেই চলে যাব। হালিমা আপু আরহামকে রেখে যেতে বলল। অগত্যা বাধ্য হয়ে একাই ঘরে ফিরল প্রিয়তা। পড়তে বসলো আবার। দুপুরে টিউশনিতে গিয়ে স্টুডেন্টদের পরীক্ষা নিবে সে। এমসিকিউ এর পরীক্ষা। সেসব প্রস্তুত করলো অনেক সময় নিয়ে। প্রিয়তার ফাঁকা ফাঁকা লাগলো। আরহাম আসেনি তখনও। উঠবে উঠবে করে লিখতে লিখতে ওঠা হলো না প্রিয়তার। কিছুক্ষণ পর কান্নার শব্দ এলো বাইরে থেকে। প্রিয়তা কান খাড়া করল। আরহামের কান্নার স্বর শুনে বুকটা ধক করে উঠল প্রিয়তার। তড়িঘড়ি করে বই খাতা রেখে উঠে দাঁড়ালো সে। দরজার পাশে আরহামকে কান্না করতে দেখে জড়িয়ে ধরল ছেলেটাকে। প্রিয়তার বক্ষপিঞ্জর কেঁপে উঠল। অজানা আশঙ্কায় মলিন হলো চেহারা। ভাইয়ের এমন কান্নায় প্রিয়তার চোখ চিকচিক করে উঠল। চোখের কার্নিশে অশ্রুর চিহ্ন দেখা দিল। প্রিয়তার কান্না পাচ্ছে ভীষণ। কথা বলতে কষ্ট হচ্ছে। জোরার কারণে কথা আটকে আসছে বারবার।
নাক টানল প্রিয়তা। আরহামের মাথার দুপাশে হাত রেখে বলে উঠল, কাঁদছো কেন আরহাম? কি হয়েছে? আরহামের ফর্সা নরম গাল পানিতে টইটম্বু। একবার গাল মুছে দিলে আবার পানির দেখা মিলছে। নাক মুখ লাল হয়ে গিয়েছে আরহামের। ডান কান রক্তিম হয়েছে। আরহামের হেঁচকি তোলার শব্দ কানে বিঁধছে প্রিয়তার। আরহাম কেঁদে যাচ্ছে অনবরত। প্রিয়তা পুনরায় জিজ্ঞেস করল, আরহাম কেঁদেই চলল। এইবার প্রিয়তার কণ্ঠ স্বাভাবিক। গাম্ভীর্যপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল সে। আরহাম ভয় পেল। দুর্বল কণ্ঠে বলল, আপু রাকিব আমাকে মেরেছে। কেন মেরেছে তোমায়? ওর খেলনা ধরেছি বলে আমার কান মুচড়ে দিয়েছে। দেখো না খুব ব্যথা করছে আপু। প্রিয়তা কানে হাত দিল। গরম হয়ে আছে ডান পাশের কান। রক্তিম হয়ে আছে। মুচড়ে দেওয়া জায়গাটায় হাত বুলাল প্রিয়তা। আরহামের এমন করুণ কণ্ঠে দুর্বল হলো সে। তবুও সেই সব বুঝতে না দিয়ে প্রিয়তা রয়েস হয়ে দাঁড়ালো। বলল, তোমাকে আমার সাথে আসতে বললাম, আসোনি। বড়দের কথা না শুনলে এমনই হয়। রাকিব তোমাকে মারলো? হালিমা আপু কিছু বলল না? আন্টি দোকানে। আমি রিমোট কন্ট্রোল গাড়িটা ধরেছি বলে আমার হাতে থাপ্পড় মেরে আমাকে কান ধরে এখানে এনে দিয়েছে। পেটে ঘুষি মেরেছে। আমি আর কিচ্ছু করিনি আপু। ঘরে চলো। আমি রাকিবকে বকে দিব। তুমি আমাকে গাড়ি কিনে দিবে? আমি আর কখনো ওই ঘরে যাব না। গাড়িটার দাম কত? 750। তুমি কিনে দিবে আপু? না। অত টাকা আমার কাছে নেই। এত খেলতে হবে না। আরহাম ঠোঁট উল্টাল। নরম চোখে চেয়ে রইল কিছুক্ষণ। বাচ্চাটার রাগ হলো বোধ হয়। এমন জীবন যাপনে অভ্যস্ত নয় বলে আরহামের একটু বেশিই কষ্ট হচ্ছে মানিয়ে চলতে। রাগান্বিত হয়ে আরহাম বলে উঠল, আমাকে ওটা কিনে না দিলে আমি ভাত খাবো না। তুমি ভালো নও। আমাকে শুধু বকো। আমাকে খেলনা দাও না। আমি কিচ্ছু খাবো না। বেতন পেলে দিবনি। তুমি দিবে না জানি। আমায় প্রমিস করো দিবে। প্রিয়তা রেগে গেল। যদিও এই মুহূর্তে রাগ করা বোকামো, তবুও প্রিয়তা রেগে গেল। এত এত যন্ত্রণা তার সহ্য হচ্ছে না। আগের মাসের ভার্সিটির মাসিক ফি দেওয়া হয়নি। স্যার বলেছে টাকাটা দিলেই পরীক্ষা দিতে দিবে। এ নিয়ে টেনশনে আছে প্রিয়তা। দুদিন পর ঘর খুঁজতে হবে। এ নিয়েও ভাবনার শেষ নেই তার। অপরদিকে মিসেস নাবিলার কথা শুনে প্রিয়তা জোর হারিয়েছে। সব দিক থেকে নিজেকে অসহায়, অবলা লাগছে।
এ সমাজে আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না এমনিতেই। তার উপর আরহামের এমন বায়না অসহ্যকর ঠেকল প্রিয়তার কাছে। কষে চড় মারল আরহামের গালে। মুহূর্তেই আরহাম হতবিহ্বল হল। পলকহীন ভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। ফর্সা গালে 4 আঙ্গুলের দাগ পড়ে গেল আরহামের। আরহাম কাঁদতে ভুলে গেল। হা করে তাকিয়ে রইল বোনের দিকে। প্রিয়তা আরো 2টো কিল বসালো আরহামের পিঠে। ভয়ানক এক শব্দ হলো। আরহাম শুয়ে পড়ল মেঝেতে। গায়ে ময়লা লেগে গেল। ব্যথায় চিৎকার করে উঠল এবার। প্রিয়তার এই চিৎকার ও বিরক্তিকর ঠেকল। আরহামের গাল চেপে ধরে বলল, সব সময় শুধু আবদার আর আবদার। তোমাকে কি কি দিলে তুমি সুখী হবে? তুমি বুঝো না কিছু। আমার কাছে টাকা নেই বুঝো না। এত বড়লোকী স্বভাব কেন তোমার? আব্বু আম্মু তো রাখেনি তোমায়। আমার ঘাড়ে এসে পড়তে হয়েছে। আমার কাঁধে দায়িত্ব পড়েছে। পরিস্থিতি বুঝো না। তোমার জ্বালা আমার সহ্য হচ্ছে না আরহাম। আরহাম কাঁদতে লাগলো শব্দ করে। কষ্ট পেল ভীষণ। দৌড়ে ছাদে উঠে গেল সে। প্রিয়তা বসে রইল দরজার বাইরেই। কান্না পেল খুব। কিয়দংশ সময় পর লীরা আর প্রহর এলো প্রিয়তার সামনে। প্রহরের কোলে আরহাম মুখ বুজে আছে। প্রহর আরহামকে দাঁড় করাল। হাত বাড়িয়ে প্রিয়তাকে উঠে দাঁড়াতে সাহায্য করতে চাইল। প্রিয়তা অগ্রাহ্য করল সেই সহানুভূতির জন্য বাড়িয়ে দেওয়া হাত। একটা কঠিন কাজ করে ফেলল প্রহর। এই প্রথমবার প্রিয়তাকে ছুঁয়ে দিল সে। প্রিয়তার বাহু ধরে ফেলল ছেলেটা। 2 বাহু ধরে উঠে দাঁড় করাল প্রিয়তাকে। অবাকের শেষ সীমানায় গিয়ে প্রিয়তা পুতুলের ন্যায় উঠে দাঁড়ালো। প্রহর গাম্ভীর্যপূর্ণ দৃষ্টি মেলে বলল, আরহামকে মেরেছ কেন? আমার ভাই, আমার ইচ্ছে হয়েছে আমি মেরেছি। আপনাকে কৈফিয়ত দিব কেন? অকপটে বলে উঠল প্রিয়তা। কঠিন চাহনি তার। লীরা এগিয়ে আসল। মেয়েটা আসলেই চমৎকার। আরহামের কান্নায় ব্যথিত সে। প্রিয়তার দিকে তাকিয়ে লীরা বলে উঠল, হোয়াট হ্যাপেন্ড প্রিয়তা? ওকে মেরেছ কেন? আহ বাচ্চা, ব্যথা পেয়েছে। তোমাকে অন্যরকম লাগছে। প্রহর বলে উঠল, আমি তোমার থেকে একটা আশা করিনি প্রিয়তা। আরহামের বাবা মা থেকেও নেই। তুমি ওর একমাত্র আপনজন। কিভাবে পাষণ্ডের মতো মেরেছ দেখো। দাগ হয়ে গিয়েছে। এখন কান্না করছে ছেলেটা। প্রিয়তা উন্মাদের মতো আচরণ শুরু করল। আরহামকে টেনে কাছে টানল সে। রাগান্বিত হয়ে বলে উঠল, তুমি সবাইকে গিয়ে বিচার দিচ্ছ। যাও ওদের কাছেই। ফার্দার আমার কাছে আসবে না।
প্রহর রেগে গেল। অতি নিকটে এসে দাঁড়ালো প্রিয়তার। কঠিন স্বরে বলল, সমস্যা কি তোমার? কাল থেকে এমন রুড বিহেভ করছো কেন সবার কাছে? হ্যাঁ, আমি রুড। তো আপনার কি? আমার যা ইচ্ছে আমি করব। আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবেন কেন? যে পারছে সে এসে আমাকে আর আমার ভাইকে অপমান করছে, অসম্মান করছে। ছেলেটাকে ভোলাভালা পেয়ে মেরে দিচ্ছে ইচ্ছে মতো। আমি কিছুই করতে পারছি না। বড়লোক ঘরের ছেলে বলে এত আবদার করতে হবে তার কোনো মানে আছে? বলে কিনা রিমোট কন্ট্রোল গাড়ি না পেলে ভাত খাবে না। এখন আমি কি করব? পুরো মাসের বাজারের টাকা দিয়ে ওর জন্য গাড়ি কিনব। আমার কি দুর্দশা চলছে আমি বুঝতে পারছি। এক পা চলতে গিয়ে দু পা পিছিয়ে যাচ্ছি। একের পর এক আঘাত পেয়ে যাচ্ছি। সবাই তো শুধু সহানুভূতি দেখাতে পারে। প্রকৃতভাবে আমার পরিস্থিতি বোঝার মতো কেউ নেই। আমি সম্পূর্ণ একা। আরহাম বোঝে না আমাকে। অভাবের কথাও বোঝে না। কেন বুঝবে না? বুঝতে হবে। প্রহর কথা থামিয়ে দিল। লীরাকে বলল আরহামকে নিয়ে যেতে। লীরা চলে গেল অসহায় ভঙ্গিতে। প্রহর দূরত্ব আরো কমাল। কাপা হাতে দুহাত দিয়ে প্রিয়তার গালে হাত রাখল। চোখের দিকে চেয়ে থেকে বলল, তুমি পারবে প্রিয়তা। সবটা সামলাতে পারবে। কোনো না কোনো ব্যবস্থা হবেই। ধৈর্যহারা হইও না। আমি তোমার পাশে আছি। শীতল পবন ছড়িয়ে রয়েছে বসুন্ধরায়। ঘাসের বুকে শিশির বিন্দু জমে আছে। প্রিয়তা ক্ষণ সময় ধরে বিমূঢ়, নিস্তব্ধ। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে প্রিয়তার গা। অস্থির অস্থির লাগছে। পুরুষের প্রথম আদর মাখা স্পর্শে নেতিয়ে গিয়েছে সে। নেত্রপল্লব ভিজে একাকার প্রিয়তার। পছন্দের মানুষের এই মিষ্টতা সহ্য করতে কষ্ট হচ্ছে। ঘন ঘন শ্বাস ফেলছে প্রিয়তা। ওষ্ঠদয় আর কণ্ঠ শুষ্ক হয়ে আসছে। প্রহর বুড়ো আঙ্গুল দিয়ে স্লাইড করে দিল প্রিয়তার গালে। অবাকের শেষ সীমানায় এসে প্রিয়তা নড়েচড়ে উঠল। বাঁ হাত দ্বারা খামচে ধরল প্রহরের পিঠের শার্টের অংশ। চোখ বুজে ফেলল। প্রহর হাসল নিঃশব্দে। মুখ গোল করে ফু দিয়ে প্রিয়তার ক্ষুদ্র চুলগুলো উড়িয়ে দিল ললাট থেকে। প্রিয়তা চোখ মেলল। চেয়ে রইল খানিকক্ষণ। প্রহরের চোখের দিকে তাকিয়ে অস্থির ঠেকল। ছেড়ে দিল শার্টের অংশ। থতমত খেলছে। নিজের এহেন কাজে লজ্জা পেল ভীষণ। অপমানিত হলো মনে মনে। নিজেকে নির্লজ্জ, বেহায়া উপাধিতে ভূষিত করে দিল। মাথা নুয়ে প্রিয়তার দ্বন্দ্ব কাটল। প্রহর এখনো নেশালো চোখে তাকিয়ে আছে তার দিকে। প্রিয়তা সেই চোখের দিকে তাকিয়ে ঘোর ভাঙল।
হুট করেই ভীষণ রাগ হলো তার। প্রহরের প্রতিরাগে দিকবিদিক হারিয়ে প্রিয়তা চোখ গরম করে তাকালো। কঠিন চাহনি নিক্ষেপ করে বলে উঠল, আপনার সহানুভূতির আমার প্রয়োজন নেই। আমাকে ছুঁয়েছেন কেন? পুলিশ হয়েও এমন ব্যবহার। পুলিশ বলে কি আমাদের অনুভূতি নেই প্রিয়? আমাকে প্রিয়তা বলে ডাকবেন। যদি না ডাকি? আপনি কি করতে চাইছেন? হ্যাঁ, লীরা আপু এসব দেখলে কি ভাববে? ছি। চলে যান। লীরা কি ভাববে? জানি না। আপনি আমার আশপাশে ঘেঁষবেন না। আরহামের থেকেও দূরে থাকবেন। আপনাকে আমার সহ্য হচ্ছে না। আমি যদি তোমার থেকে দূরে থাকি তুমি খুশি হবে? হব। কিন্তু আমি হব না। আপনার কথার মানে বুঝতে পারছি না। কারণ তুমি বোকা। হ্যাঁ, চালাক হবার দরকার নেই। বোকা হওয়াই ভালো। আপনার মতো চালাক নই বলেই স্বস্তিতে আছি। এমন বোকা মেয়েই আমার পছন্দ। সত্যি। প্রিয়তা হতভম্ব। সামনে থাকা মানুষটার এমন অভিব্যক্তি কখনো দেখেনি সে। যখন দেখল তখন দূরত্ব বেড়ে গিয়েছে মাইল মাইল। চাইলেও সেই দূরত্ব মিটিয়ে কাছে আসার উপায় নেই, ভালোবাসার উপায় নেই। সবটা ভেবে প্রিয়তার ভারী রাগ হলো। চক্ষুদয় শীতল হলো। হাত মুষ্টিবদ্ধ করে খানিক উচ্চস্বরে বলল, পুলিশম্যান, আপনি আপনার লিমিট ক্রস করছেন। হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? দুদিন বাদে আমরা এখান চলে যাব। এরপর আপনার সাথে আমাদের দেখা সাক্ষাৎ হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আবার দুদিন বাদে আপনার বিয়ে। আপনি কোন সাহসে আমাকে ছুঁয়েছেন? কোন মুখে পছন্দ কথাটা উচ্চারণ করছেন? কার বিয়ে? আশ্চর্যিত হয়ে গেল প্রহরের অভিব্যক্তি। ভং করবেন না। আপনি জানেন না। আমি জানি না। বলো প্রিয়তা। লীরা আপুর সাথে আপনার বিয়ে ঠিক হয়ে আছে। সেই কারণেই আপু এখানে এসেছে। সত্যিই জানেন না এসব? এখন জানলাম। এসব কথা তুমি কিভাবে জানলে? তা আপনার না জানলেও চলবে। প্রিয়তা পা বাড়িয়ে ঘরে ঢুকল। প্রহর তাকিয়ে রইল কয়েক পল। চোখের ভাষা বোঝার উপায় নেই। সেই চোখ প্রত্যেকবারে মতোই স্থির, দৃঢ়, তীক্ষ্ণ ভাব দিতে বলল, এজন্যই এত দূর দূর করছো। বেশ, দূরেই যাচ্ছি। তুমি সইতে পারবে তো প্রিয়? কষ্ট হবে না। প্রীতিলতার সুখের সংসার। শ্বশুর আর স্বামী যথেষ্ট ভালো। শাশুড়ি বয়স্ক মানুষ। সারাক্ষণ খিটখিটে মেজাজে থাকে। ছোট ছোট কারণেও চিল্লাপাল্লা করার স্বভাব মহিলার।
মাঝে মাঝে প্রীতিলতার তর্ক হয় শাশুড়ির সাথে। যুদ্ধ বেঁধে যায়, পরিস্থিতি জটিল হয়ে আসে। তবুও স্বামী ভালো বলে প্রীতিলতার যায় আসে না। আজিজ মোর্শেদ উচ্চবিত্ত পরিবারের বড় সন্তান। সুখ শান্তি সবটাই দেওয়ার চেষ্টা করে সে। প্রীতিলতা ঘুমিয়ে আছে। বেশ কয়েকদিন ধরে ঘুমটা বেড়েছে। আজ রবিবার, তাই অফিস নেই। দুপুর অবধি ঘুমানোর ইচ্ছে নিয়ে রাতে ঘুমিয়েছিল প্রীতিলতা, কিন্তু সেই সাধের ঘুম তার আর হল না। শাশুড়ি সকাল 8টা বাজতেই কড়া নাড়ল প্রীতিলতার ঘরে। অসম্ভব তেজি মহিলা খায়রুন নাহার। তার ছেলে আজিজের কয়েক বছর আগে বিয়ে হয়েছিল অসম্ভব রূপবতী এক মেয়ের সাথে। মেয়ের যেমন রূপ তেমনই গুণ। হাতে কর্মে নিপুণ মেয়েটার কি যে এক রোগ হলো। বিয়ের 6 মাসের মাথায় মারা গেল মেয়েটা। এরপর থেকে খায়রুন নাহার আরও বেশি খিটখিটে হয়ে গিয়েছেন। পছন্দের বৌমার এহেন মৃত্যুতে শোকাহত তিনি। পরবর্তীতে তিনি ভেবেছিলেন ছেলের জন্য সংসারী কম বয়সী মেয়ে নিয়ে আসবেন, কিন্তু সেগুড়ে বালি। ছেলে পছন্দ করল এমন একটি মহিলাকে যার দুটো ছেলে মেয়ে আছে। ছেলের বয়স ব্যাপার না, সোনার আংটি বাঁকাও ভালো, এই কথাটা খুব মানে খায়রুন। ঠিক সময়ে প্রিয়তা নামের মেয়েটার বিয়ে দিলে এখন নাতি নাতনি নিয়ে খেলতে পারত প্রীতিলতা। যদিও প্রীতিলতা দেখতে আহামরি সুন্দর, রূপ সৌন্দর্যে ভরপুর তার নারীদেহ, শরীরে এক ফোঁটা মেদ নেই। দেখে মনে হয় না বয়স এত বেশি, তবুও মন মানে না খায়রুনের। ছেলের এহেন পছন্দে নিরাশ তিনি। বারবার দরজা ধাক্কানোর ফলে রেগে বেরিয়ে আসল প্রীতিলতা। বর্ষর হাই তুলে তেজি কণ্ঠে তাকাল, দাঁত চিবিয়ে বলল, এত সকালে ডাকছেন কেন মা? আজ ছুটির দিন। আপনাকে বলেছিলাম অনেকক্ষণ ঘুমাবো, শুনতে পাননি? শাড়ির আঁচল টেনে ভেঙচি কাটলেন খায়রুন। তিনিও রাগী কণ্ঠেই বললেন, ঘুমাইলে রান্দাবান্দায় ক্যাডায় করব? না খায়া থাকুম নাকি সবাই? আমি তো কাজের লোক রেখেই দিয়েছি। আপনার মাথা খারাপ হয়েছে? আমাকে রান্না করতে ডাকছেন কেন? ওই কাজের ছেড়িরে আমি ছুটি দিছি। প্রত্যেক দিন যদি ওর রান্দা খাইতে হয় তাইলে পোলারে বিয়া করাইছি কিসের লাইগা? আমি তো বসে বসে খাই না, চাকরি করি। মাস শেষে মোটা অঙ্কের টাকা সংসারে দেই। আমাকে কিভাবে কাজ করতে বলেন? আশ্চর্য! ব্যবহার ভালো করো। শাশুড়ির লগে কেমনে কথা কইতে হয় জানো না? চিবাইয়া কথা কও কেন? আগের ঘরের তো শাশুড়ি ছিল না, বুঝবা কেমনে শাশুড়ি কি জিনিস? আপনার সাথে কথা বলে মেজাজ নষ্ট হচ্ছে। কাজের লোককে ছুটি দিয়েছেন যখন তখন রান্না করুন। আমি এসবে নেই, আমাকে ঘুমোতে দেন। আজিজ ঘুম থেকে উঠে মা আর স্ত্রীর এমন তর্কাতর্কি দেখে ভ্রু কুচকাল। মায়ের প্রতি অবাধ ভালোবাসা আজিজের। আজিজের একটি মাত্র বোন আছে। বোনটা চায় মাকে নিজেদের কাছে রাখতে, কিন্তু আজিজ তাতে রাজি নয়। মাকে ছাড়া দুদণ্ড থাকতে পারে না সে। এক কথায় আজিজকে সবাই ঠাট্টা করে বলে মাম্মাস বয়। আজিজ উঠে শার্ট গায়ে জড়াল, ঘুম ঘুম চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, কি হইছে মা? দেখ তোর বউরে কইছি একটু রানতে। তোর বউ কতডি কথা শুনায় দিল। কি হ্যার ব্যবহার দেখ। প্রীতিলতা চেতে গেল, ভয়ঙ্কর চাহনি নিক্ষেপ করে বলে উঠল, মিথ্যা বলবেন না। আপনিই সকাল সকাল ঝগড়া করতে এসেছেন। সপ্তাহে 2 দিন বাড়ি থাকি, এই 2 দিনে জীবনটাকে দুর্বিষহ বানিয়ে দেন। সমস্যা কি আপনার? আজিজ মোর্শেদ রেগে গেল ভীষণ। মায়ের সাথে এমন করে কেউ কথা বললে তার রাগ হয়।
আজিজের বাবা ছিলেন সুদখোর। টাকা পয়সার কারবার করতে গিয়ে ধরা খেয়ে 3 বছর জেলে ছিল। এই 3 বছর খায়রুনই সংসারের হাল টেনে নিয়ে গিয়েছেন। তখন আজিজ খুব ছোট ছিল বলে তখন উপার্জন করতে পারেনি। সে কথা আজও স্মরণ করে আজিজ। মায়ের সাথে প্রীতিলতার এমন ব্যবহার দেখে চোখ পাকাল আজিজ। ক্ষুব্ধ হয়ে বলল, তোমার সাহস বাড়ছে প্রীতি? মায়ের সাথে এমন ব্যবহার করছো কেন? আমি বিয়ের আগে বলিনি আমার মায়ের সব কথা শুনতে হবে? তোমার মা ও তো বিয়ের আগে ভালো ছিল, বিয়ের পর রং পাল্টেছে কেন? খায়রুন নাহার বলে উঠল, কি করুম, বিয়া করার লাইগা ছটফট করতাছিলা, বাধ্য হইয়া বিয়াতে রাজি হইছি। এখন বুঝতে পারতাছি তোমার ব্যবহার কেমন। প্রীতিলতা আজিজের উদ্দেশ্যে বলে উঠল, এমন মহিলাকে কিভাবে তুমি সহ্য করো? এমন ব্যবহার করলে আমি কিন্তু থাকবো না। এমন মহিলা মানে ডাইনি। ঠাসস করে প্রীতির গালে থাপ্পড় মারল আজিজ। রাগে মগজ টকবক করে ফুটছে তার, লাল রক্তিম বর্ণ ধারণ করেছে। চোখ পাকিয়ে ভয়ঙ্কর ভাবে তাকালো আজিজ। তেতে উঠল ততক্ষণাৎ, ক্রোধে ফেটে পড়ল। প্রীতির চুলের মুঠি ধরে সে বলে উঠল, যাবেই তো? ফুটফুটে একটা ছেলে আর অত ভালো একটা মেয়েকে যখন 1 মিনিটে ছেড়ে আসতে পেরেছ তখন আমি আর এমন কি? তোমার কাছে নিজের স্বার্থই তো সব। প্রীতিলতা গালে হাত দিয়ে হা করে তাকিয়ে রইল স্বামীর সম্মুখে। চোখ গোলাকার হল, বিস্ময় বিমূঢ় হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আজিজের এমন আচরণ মানতে কষ্ট হল প্রীতিলতার। যার জন্য ফুটফুটে একটা বাচ্চাকে ছেড়ে দিল, সুখের সংসার ছেড়ে দিল, নিজের মেয়েকে দিনের পর দিন মানসিক অত্যাচার করল, সেই লোকটাই প্রীতির গায়ে হাত তুলল। এত কিছু ছেড়ে কি পেল সে? মা ভক্ত ছেলেকে বিয়ে করে জীবনকে দুর্বিষহ করে তুলল। জীবনের কঠিন পরিস্থিতিতে আজিজ তার পাশে থাকবে এই ভেবেছিল প্রীতিলতা। পরকীয়ার সময়ে আরিফের মতো ভালো স্বামীকে তখন ভালো মনে হয়নি। ভালোবেসেছিল আজিজকে, প্রেমে অন্ধ হয়ে অনেক মানুষকে ছেড়ে এসেছিল। সেই আজিজের এমন পরিবর্তন কেন হলো? তানিয়ার আজকাল ভারী সুখ সুখ লাগে। নতুন মানুষের আগমনে নিয়াজ শেখ উৎফুল্ল হয়ে উঠেছেন। সারাক্ষণ এটা ওটা নিয়ে তাসলিমা খাতুনের সাথে মান অভিমানের পর্ব চলছে তাদের মাঝে। এই তো সকালে তানিয়া ভাবল আজ রান্না করবে। তাসলিমা খাতুনকে এত দ্রুত সবটা ধরিয়ে দেবে না বলে ভেবেছিল, কিন্তু তানিয়া উঠে দেখে সে ওঠার আগেই তাসলিমা খাতুন উঠে গিয়েছেন। তানিয়া রান্নাঘরে গিয়ে দেখে তাসলিমা চা বানাচ্ছে। তড়িঘড়ি করে রান্নাঘরে ঢুকল সে। জিজ্ঞেস করল, আপনি এত সকালে উঠেছেন কেন আন্টি? রান্নাঘরেই বা এসেছেন কেন? আমিই তো আসছিলাম চা বানাতে। তাসলিমা খাতুনের সৌন্দর্য দ্বিগুণ হয়েছে নাকের ফুল পড়ায়। অন্য রকম লাগছে। মুচকি হেসে তিনি বললেন, নিজের সংসার নিজেকে গুছিয়ে নিতে হবে না, ভাবলাম আজ থেকেই স্টার্ট করি। তোমার বাবা আমাকে আসতেই দিবে না রান্নাঘরে। নিজেই নাকি রান্না করবে, তুমি নাকি খেয়ে তারপর থানায় যাবে। তাই তো আমি উনাকে বসিয়ে নিজেই নাস্তা আর চা বানাতে এলাম। বাবা উঠেছে? হ্যাঁ। আমি কোনো সাহায্য করব আন্টি? আমাকে আন্টি বলেই ডাকবে। আর চোখে কাপে চা ঢালতে ঢালতে মিষ্টি হেসে বলে উঠলেন তাসলিমা, আপনাকে আমি পছন্দ করি আন্টি, ভালোবাসি। আমি আপনাকে আমার মায়ের জায়গা কখনো দিতে পারবো না। তাই বলে এমনটা নয় আপনার স্থান আমার হৃদয়ে নেই, আপনাকে ভালোবাসি না। আমার জীবনে আপনাদের দুজনের অবস্থান রয়েছে দুস্থানে। আপনি যেমন আমার মায়ের মতো হতে পারবেন না তেমনি
আমার মা ও আপনার মতো হতে পারবে না। দুজন দুদিক থেকে সেরা। কেউ কারো জায়গা দখল করতে পারবে না। আপনি আমার আন্টি হয়েই থাকুন, দেখবেন অমর্যাদা করব না। তাসলিমা খাতুন হাসলেন। রান্না করতে করতে তানিয়ার সাথে গল্প আরম্ভ করলেন। মাঝে মাঝে খিলখিল করে হাসলেন। রান্না টেস্ট করালেন তানিয়াকে দিয়ে। কষাতে খেতে বসে তানিয়া আজ পুরো পরিবার সামনাসামনি খেতে পেল বহু বছর পর। এই সুখ এতদিন দেখা যায়নি, ধরা ছোঁয়া যায়নি। পলকহীনভাবে কেটে গিয়েছে বিধ্বস্ত সময়। রং বেরঙের মিছিল ঘুরে বেরিয়েছে সমতলে। খেতে বসে নিয়াজ শেখ বললেন, আপনাকে বলেছিলাম রান্না বান্না করবেন না, সেই রান্না ঘরে ঢুকলেনি। স্বামী সন্তানের খেয়াল রাখতে হবে না? এর আগেও তো স্বামীর ঘর করেছি। এটা নতুন তো নয়। নিয়াজ শেখ গম্ভীর হলেন। বিয়ের পরের দিন বোধহয় প্রথম বিয়ের আলাপ শুনতে খারাপ লেগেছে উনার। অল্প ভাত খেয়েই উঠে পড়লেন তিনি। বললেন, নতুনত্ব অনুভব করুন, দেখবেন ভালো লাগবে। ড্যাশ ড্যাশ ড্যাশ। তানিয়া আপাতত বসে আছে কফি শপে। গতকাল আবিরকে বিয়েতে নিমন্ত্রণ করা হলেও আবির আসেনি। আবিরের বাবা মা তখন ব্যবসায়ের কাজে শহরের বাইরে। হুট করেই কাজ পড়ায় চলে যেতে হয়েছে তাদের। তানিয়া ভেবেছিল আবির আসবে বিয়েতে, কিন্তু তানিয়ার ভাবনা ভুল প্রমাণিত করে গতকাল আবিরের পা তানিয়াদের বাড়িতে পড়েনি। গতকাল একবার ও কথা হয়নি আবিরের সাথে। আজ থানায় পৌঁছানোর পূর্বে আবিরের কল এসেছে। তানিয়া কলটা ধরেছে ইচ্ছে না থাকলেও। তখন আবিরে কফি শপে আসতে বলেছে। খুব জরুরি কথা আছে বোধহয়। তানিয়াকে অপেক্ষায় রেখে দেরি করছে আবির। তানিয়া আর 5 মিনিট অপেক্ষা করবে ভাবল। আর তার ঠিক 2 মিনিট মাথায় আবির প্রবেশ করল কফি শপে। তানিয়া নড়েচড়ে বসল। মন বলছে একটি ঝামেলা হবে তাদের মাঝে। আবির কোনো সুখবর দিতে আসছে না। আসলে গত কয়েকদিন ধরে আবিরের ব্যবহার মার্জিত ঠেকেছে না তানিয়ার কাছে। এজন্য সবকিছুতেই নেগেটিভ চিন্তাভাবনার উদয় হচ্ছে। আবির কফি শপে ঢুকল। পরনে তার জন্য সাদা শার্ট আর কালো প্যান্ট। চোখে ব্যান্ডের সানগ্লাস। চুলগুলো বেশ গোছালো। তানিয়াকে দেখে আবির সানগ্লাস খুলে শার্টের পকেটে রাখল। ক্রূর হাসল ছেলেটা। হাবভাব নিয়ে বসল তানিয়ার সম্মুখের চেয়ারে। টেবিলে 2 হাত রেখে আবির খানিক গম্ভীর হয়ে বলে উঠল, আঙ্কেলের বিয়ে তবে দিয়েই দিলে? তানিয়ার ললাটে ভাঁজ প্রতীয়মান হল। সম্মুখে অবস্থান করা যুবকের প্রতি বিতৃষ্ণা জেগে উঠল। এই বিষয়টা নিয়ে আবির কথা বলবে বুঝতে পারলে তানিয়া এখানে মোটেই আসত না। গতকাল নিয়াজের বিয়েতে যায়নি বলে এমনিতেই তানিয়া রেগে আছে আবিরের উপর। তারপর এখানে ডেকে এ ধরনের কথা শুনে তিক্ততায় ছেয়ে গেল তার হৃদয়। আবিরের চোখে চোখ রাখল সে। নাকের পাটা ফুলিয়ে বলে উঠল, হ্যাঁ দিলাম। তুমি পুলিশ অফিসার বলে আমি খুব প্রাউড ফিল করতাম, কিন্তু তুমি যা করলে তারপর তোমার প্রতি আমার ভালোবাসার গভীরতা কমছে। তা কি তুমি বুঝতে পারছো না? ভালোবাসা কি নিতান্তই তুচ্ছ জিনিস আবির, যে একটু কিছু হলেই ভালোবাসা কমে যাবে, গভীরতা মিলিয়ে যাবে? ভালোবাসা ঠুনকো নয় আবির। আপনি অযথাই মোহকে ভালোবাসা বলে আখ্যায়িত করছেন। ইনস্টাতে তুমি আঙ্কেল আর আন্টির ছবি পোস্ট করেছো। আমার কলিগরা সেই পোস্ট রেখেছে। আমাকে নিয়ে হাসছে রীতিমতো। এটা আমার জন্য কতটুকু অসম্মানের তা তুমি জানো না। কেন আমার অবাধ্য হলে? বাবার খুশির দিনটা সবার সাথে ভাগ করেছি, এতে অন্যায় কিছু দেখছি না।
শুনে রাখুন, আজ যারা এই বিষয়টা নিয়ে হাসছে তারা নোংরা মস্তিষ্কের মানুষ। এদের কাছে ভালোবাসা মানে শুধু যৌবনের তার না। তানিয়া রেগে চিৎকার করে নামটা বলে উঠল আবির। চিৎকার করবেন না। এটা আপনার বাড়ি নয়। ম্যানার্স জানেন না? ওয়েল, আমার ম্যানার্স নেই। শোনো, আমি তোমাকে বিয়ে করছি না। আঙ্কেলকে আমি গতকাল রাতে কল করে বলে দিয়েছি। আঙ্কেলকে বোঝাবে কেমন? বাবাকে এইসব বলেছেন কেন? বাবা কি ভাববে? বাবা ভাববে তার বিয়ের কারণেই আমার বিয়ে ভেঙেছে। বাবা খুব কষ্ট পাবে। কেন সবটা বলেছেন? কারণ তুমি আমায় বাধ্য করেছ। আমি বিরক্ত তোমার কাজকর্মে। আর বিরক্ত হতে হবে না। আজ এখানেই সম্পর্কে রীতি টানছি আমরা। আল্লাহ হাফেজ। তানিয়া ফোঁস করে শ্বাস টানল। জটিলতা আর ভালো লাগছে না। ভাগ্যি সে সময় বাবার বিয়ে দিয়েছিল সে। নয়তো আবিরের এমন মন মানসিকতার সাথে পরিচিত হতে সময় লাগত। হয়তো ততদিনে একটা বৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে কষ্ট পেত সে। তানিয়া পার্স হাতে নিয়ে নিঃশব্দে বেরিয়ে এলো। আর কাউকে আটকাবে না সে। জীবন যেদিকে নিয়ে যাবে সেদিকেই এগোবে। অনেক মানুষের মুখোশ দেখবে জীবনে, তবেই কিছু অর্জন করতে পারবে। প্রিয়তা প্রস্তুত হচ্ছে। নিজের বাসায় আবার ওপা রাখবে প্রিয়তা। আগের বার প্রহর সাথে ছিল বলে প্রিয়তার কোনরূপ ভয় হয়নি। কোনো খারাপ লাগা কাজ করেনি। আজ খুব নার্ভাস লাগছে প্রিয়তার। আবারও কতদিন পর আরিফের মুখোমুখি হবে সে। সম্পত্তি ভাগ বাটোয়ারা করার জন্য দাবি জানাবে। আচ্ছা, আরিফ হোসাইন কি ভাববে? প্রিয়তাকে খুব লোভী ভাববে উনি। ভাববে প্রিয়তা তার দয়া ছাড়া সমাজে টিকে থাকতে পারছে না। প্রিয়তা বিবেকের কথা শুনল। এখন আবেগাপ্লুত হয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আরহামের একটা ভবিষ্যৎ আছে। কেন ছেলেটা বাবার সম্পত্তি ছেড়ে এমন অসহায় জীবনযাপন করবে? আজ দাবি না জানালে সেই সম্পত্তি ভোগ করবে অন্য মানুষজন। আরহাম এমন দুর্বল ভাবে থাকবে এমনটা ভাবতে চায় না প্রিয়তা। আরহামর জীবনটা তাকেই গুছিয়ে দিতে হবে। সবার সাথে লড়তে হবে। নিজের আর আরহামের জায়গা পাকাপোক্ত করতে হবে। আরহাম প্রিয়তার সাথে অভিমান করেছে। প্রহরদের বাড়ির সামনের রাস্তার বা পাশের ফুটপাতে একটা মুদি দোকান তৈরি হয়েছে। সেখান থেকে প্রিয়তা আরহামের জন্য কেক বিস্কিট কিনে আনে। আরহাম বায়না ধরেছে দোকানে গিয়ে কেক খাবে। প্রিয়তা আপত্তি জানিয়েছে। ভাঙতি যে টাকা আছে তা গাড়ি ভাড়াতে লাগবে। তারা এখন নিজেদের বাড়িতে ফিরবে। একটু আগেই ভাত খেয়েছে আরহাম। এখন কি সের কেক খাওয়া? প্রিয়তা সাফ সাফ জানিয়েছে দোকানে যাবে না সে। ও বাড়িতে যাবে। কথাটা শুনেই আরহাম অভিমান করে ছাদে চলে গিয়েছে। প্রিয়তা পুরোপুরি তৈরি হয়ে ছাদে উঠল। ছাদে আরহাম নেই। প্রিয়তা নিচের ফ্ল্যাটে সব জায়গায় খুঁজল, আরহাম কোথাও নেই। কি ভেবে প্রিয়তা প্রহরদের বাড়ির কলিং বেল চাপল। ফোন টিপতে টিপতে বেরিয়ে এলো একজন অর্ধবয়স্ক লোক। প্রিয়তা বুঝতে পারল লোকটা প্রহরের বাবা। প্রিয়তা সালাম দিল। জিজ্ঞেস করল, আমার ভাই এসেছে আঙ্কেল? লোকটা ভ্রু কুঁচকে তাকালো। বলল, ঘরে তো আমাদের পরিবারের লোক ব্যতীত কেউ নেই। দেখো ঘরে গিয়ে পাও কি না। আচ্ছা থাক। মলিন মুখে চলে আসতে উদ্যত হতেই পিছন থেকে প্রহর ডেকে উঠল প্রিয়তাকে। প্রহরের গা উন্মুক্ত, পুরুষালী অঙ্গ স্পষ্ট, সুঠাম দেহের ভাজে ভাজে মাধুর্য মিশে আছে। প্রহরের চাহনি অন্যরকম, মাদকতা মেশানো কণ্ঠ।
প্রিয়তার প্রাণ যায় যায় অবস্থা। দুদিন পর প্রহরকে সামনাসামনি দেখতে পেল সে। ভীষণ অগোছালো লাগছে নিজেকে। প্রহরের হাতে ফোন। প্রিয়তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে প্রহর বলে উঠল, তুমি এখানে? কি মনে করে? আরহামকে কোথাও খুঁজে পাচ্ছি না। চিন্তিত স্বর প্রিয়তার। প্রহরের মুখ ফ্যাকাশে হল। চিন্তা হলো তারও। আরেকটু এগিয়ে এসে বলল, কোথায় আর যাবে? বাড়িতেই আছে। ভালো করে খুঁজে দেখো। সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি। আরহাম কোথাও নেই। একটু অপেক্ষা করো, আসছি। প্রহর ঘরে ঢুকে দিল। জলপাই রঙের শার্ট হাতে নিয়ে বেরিয়ে এলো। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে শার্ট গায়ে জড়ালো। দুদিকে দুজন গেল আরহামকে খুঁজতে। পুরো বাড়ির প্রত্যেকটা রুমে আরহামকে খুঁজল ওরা। মাঠে গিয়েও চক্কর কেটে আসল। কোথাও আরহামের অস্তিত্ব নেই। হঠাৎই প্রিয়তার ভয় লাগল। অজানা আতঙ্কে কেঁপে উঠল বুক। আরহাম তাকে না বলে কোথাও যায় না। এই সময় কোথায় যাবে? প্রিয়তা দোকানে গেল খুঁজতে। শেষমেশ হতাশ হয়ে ফিরে এলো। প্রহরের চোখ মুখ গম্ভীর হল। ফ্যাকাশে হয়ে এসেছে চেহারা। সব জায়গায় খুঁজেছে আরহামকে, কোথাও পায়নি। একটা সময় প্রহরের মনেও ভয় ঢুকে গেল। প্রিয়তার অবস্থা নাজেহাল। মাঠের মাঝখানে বসে পড়েছে সে। কান্না করে যাচ্ছে অনবরত। চোখের পানি গাল থেকে গড়িয়ে মাঠের ঘাসে পড়ছে। প্রহর তার টিমকে কল করল। বাড়ির আশপাশের সব জায়গায় লোক লাগিয়ে দিল। প্রিয়তার ফোনে কল এলো। আননোন নাম্বার দেখে প্রিয়তা প্রথমে কেটে দিল। পুনরায় একই নম্বর থেকে কল আসলে চোখ মুছে প্রিয়তা কল ধরল। হেঁচকি উঠছে তার। কান্না দলা পাকিয়ে যাচ্ছে। বুক কাঁপছে বারংবার। চিন্তা চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। নিজেকে স্বাভাবিক করে প্রিয়তা বলল, হ্যালো, কে বলছেন? তুমি প্রিয়তা? জি। ভাইকে খুঁজছো? হ্যাঁ। আপনি কে বলছেন? আমাকে চিনবে না। আরহাম এখন নর্দমায় গড়াগড়ি খাচ্ছে। রক্ত গড়াচ্ছে শরীর বেয়ে। পারলে বাঁচিয়ে নাও। সময় নেই হাতে। প্রিয়তার বুকটা ধক করে উঠল। মুচড়ে উঠল শরীর। বাকরুদ্ধ হয়ে পড়ল। প্রাণপ্রিয় ভাই সম্পর্কে এমন কথা শুনে অন্তরাত্মা কেঁপে উঠল। বিধ্বস্ত আর রুগ্ন দেখালো প্রিয়তাকে। উঠে দাঁড়ালো সে। প্রহরের সাথে এসে দাঁড়ালো। ফোনের ভলিউম বাড়িয়ে রেকর্ড করল কথোপকথন। ওপাশের ব্যক্তি হাসল উচ্চস্বরে। প্রিয়তা বলে উঠল, আমার ভাইকে কি করেছেন আপনি? কি আবোল তাবোল বলছেন? আমার ভাইকে ফিরিয়ে দিন প্লিজ। আমি মরে যাব। ও বাচ্চা। ও কোথায়? আপনি কে? তোমার ভাইয়ের এই ক্ষতির জন্য তুমি দায়ী নও। দায়ী তোমার ওই পুলিশ অফিসার। ওর জন্যেই নিষ্পাপ এক বাচ্চার প্রাণ নিতে হলো। পুলিশ এবার বুঝুক কাছের মানুষ হারালে কেমন লাগে। কি সব বলছেন? আপনি মিথ্যে বলছেন। আমার ভাই ঠিক আছে। আরহাম কোথায়? বলুন এক্ষুনি। আমি আপনাকে ছাড়ব না। তোমাদের বাড়ির আশপাশের নর্দমায় খুঁজে দেখো, পেয়ে যাবে। এতক্ষণে হয়তো কুকুর খুবলে খেয়েও নিয়েছে। প্রহর ফোনটা নিজের হাতে নিল। রেগে উঠল সে। কপালের রগ ফুলে ফেপে উঠল। প্রিয়তার মাথা ভনভন করছে। অস্থিরতায় শরীর থরথর করে কাঁপছে। বেঁচে থাকার ইচ্ছে মরে যাচ্ছে।
আরহামের এমন অবস্থা কি করে দেখবে সে? ছেলেটাকে বড্ড ভালোবাসে প্রহর। রেগে গিয়ে প্রহর বলল, তোকে আমি ছাড়বো না জানোয়ার। সাহস থাকলে আমার সামনে এসে আমার সাথে লড়াই কর। ওই ছোট্ট ছেলেটার সাথে এমন করছিস কেন? লোকটা হেসে কল কেটে দিল। প্রিয়তা বিমূঢ়, হাত পা অবশ হয়ে আসছে তার। লোকটার কথা বারবার ভেসে আসছে কানে। অসহায় লাগছে প্রিয়তার। এত দুঃখ আর সইছে না। শহরের বড় একটি হাসপাতালের করিডোরে বসে আছে প্রহর আর প্রিয়তা। প্রিয়তার কান্না আসছে না এখন। দুঃখে চোখ এখন বেইমানি করছে তার সাথে। অবশ লাগছে নিজেকে। রোবট বলে মনে হচ্ছে। কষ্টে জর্জরিত হচ্ছে হৃদয়, হাহাকার করে উঠছে। প্রহর প্রিয়তার পাশে ঠায় দাঁড়িয়ে আছে। মনে মনে পুড়ছে প্রহর। বাইরের কাউকে বোঝাতে পারছে না। আরহামের জন্য কষ্ট হচ্ছে ভীষণ। কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু প্রহর তা করছে না। প্রিয়তাকে সাহস জোগাচ্ছে পাশে থেকে। আরহামকে বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে একটা ডাস্টবিনে পড়ে থাকতে দেখতে পেয়েছে তারা। আরহামের মাথায় বর্ষার আঘাত লেগেছে। হাতে পায়ে গভীর ক্ষত। রক্তে ভেসে যাচ্ছিল ছেলেটার শরীর। এতটাই আঘাত পেয়েছে যে মারা গিয়েছে বলে সবাই ভুল করছে। আরহামের শরীর নড়ছিল না। নিস্তেজ ছিল শরীর। প্রিয়তা আরহামকে এমন অবস্থায় দেখেই লুটিয়ে পড়েছিল। এখন সে ঠিক আছে। তবে ডাক্তাররা আরহামের ব্যাপারে নিশ্চিত নয়। চেষ্টা করে দেখছে শুধু। বেঁচে থাকার নিশ্চয়তা তেমন নেই বললেই চলে। আশা দিতে পারছে না কোনো মতেই। প্রহর প্রিয়তাকে রেখে থানায় ছুটল। আরহামের যে এমন ক্ষতি করেছে তাকে খুঁজে বের করতে হবে। শাস্তি দিতে হবে। প্রহরের খারাপ লাগছে খুব। তার কারণেই আরহাম এত কষ্ট পাচ্ছে, মৃত্যুর সাথে লড়াই করছে। নিষ্পাপ ছেলেটার কতই না কষ্ট হয়েছে সে সময়। কেঁদেছে অনেক। প্রহরের বুক ভার হলো। চোখের কার্নিশে অশ্রু জমল। বারবার আরহামের রক্ত মাখা শরীর স্মরণ হল। প্রহরের চিৎকার করতে ইচ্ছে হল। এ কয়েকদিনে আরহামের প্রতি আলাদা টান সৃষ্টি হয়েছে প্রহরের। বাচ্চাটার দিকে তাকালে কেমন মায়া মায়া লাগে। ঝাপটে ধরে রাখতে ইচ্ছে হয়। ছেলেটা বাঁচবে তো? প্রহরের ভয় হচ্ছে, ভীষণ ভয়। এত ভয় প্রহরের আগে হয়নি কখনো। প্রহর পুনরায় ডাস্টবিনে গেল তদন্ত করতে। আশপাশের লোকজনকে জিজ্ঞেস করল এই ঘটনা নিয়ে। কেউই কিছু বলতে পারল না। প্রহর স্তব্ধ হল। দাঁড়িয়ে রইল তদন্তের স্থানে। হঠাৎ প্রহরের মনে হল কেউ তার কোমরে হাত রেখেছে। পদক্ষেপ নেওয়ার পূর্বেই নারীর কোমল হাত প্রহরের কোমরে থাকা রিভলভার টেনে নিজের হাতে নিল। প্রহর 2 হাত উঁচু করে ধীরে ধীরে পিছু ফিরল। অবাক হল ভীষণ। সামনে প্রিয়তা দাঁড়িয়ে। 2 হাতে রিভলভার ধরে রেখেছে। প্রহরের বুকে তাক করে ধরে রেখেছে রিভলভার। প্রহর বিস্ময় নিয়ে হাত নামাল। প্রিয়তা উচ্চস্বরে হাসল। এলোমেলো লাগছে তাকে, ভয়ঙ্কর লাগছে। দৃষ্টিতে প্রতিশোধের নেশা জেগে উঠেছে। উন্মাদের মতো আচরণ করল প্রিয়তা। বলল, আপনার জন্যই, শুধুমাত্র আপনার জন্য আমার ভাই আজ মৃত্যুর মুখে। আমি জানি আরহাম বাঁচবে না। যার জন্য আরহাম এত কষ্ট পেল তাকে আমি কি করে ছেড়ে দেই? আপনিও বাঁচবেন না। আপনাকে আমি খুন করব প্রহর। যন্ত্রণা দিয়ে খুন করব। আপনার মৃত্যু হবে আমার হাতে। আমরা কি চেয়েছিলাম বলুন?
আমি আর আরহাম একটা সহজ সরল জীবন চেয়েছিলাম, সুখে শান্তিতে বাঁচতে চেয়েছিলাম সৎভাবে। আপনি আমাদের এই অন্ধকার দুনিয়ায় নিয়ে এলেন, আমাকে জায়গা দিলেন আপনাদের বাসায়। আপনার শত্রুরা আমার শত্রুতে পরিণত হলো। আমার ভাইকে হারাতে চলেছি আমি, এত সহজে আপনাকে ছাড়ব? আমার যে কষ্ট হচ্ছে, বুক পুড়ছে খুব। আরহাম ছাড়া আমার কেউ নেই। এই এত বড় পৃথিবীকে আমি আর আরহাম বড্ড একা। ছেলেটাকে আমাকে একা রেখে চলে যাচ্ছে, আমি মানতে পারবো না। আপনাকে শেষ করতে এসেছি। প্রহর এমন এক মুহূর্তেও হাসল, তার অঙ্গভঙ্গিতে ভয়ের রেশ দেখা গেল না। আত্মবিশ্বাসের সাথে প্রহর বলল, প্রিয়, আমার প্রিয়, তোমার চোখে আমি আমার প্রতি ভালোবাসা দেখেছি। তুমি আমাকে শেষ করতে পারো না। তুমি আমায় ভালোবাসো, বড্ড বেশি ভালোবাসো। আরহাম হারাবে না। আমি আরহামকে ভালোবাসি। ওর ক্ষতি যারা করেছে তাদের আমি শেষ করব। আমাকে সময় দাও। উহু, সময় নেই। আরহাম কষ্ট পাচ্ছে, আপনিও পাবেন। ইউ আর ফিনিশড মিস্টার আজওয়াদ ইশতিয়াক। প্রহর প্রিয়তা গুলি ছুড়ল, শব্দ বের হলো না গুলি থেকে। রিভলভারে সাইলেন্সার লাগানো, বন্দুকের নল থেকে গরম ধোঁয়া বের হলো। প্রিয়তা হাসল গাঢ় চোখে। সামনে থাকা বলিষ্ঠ দেহের সুদর্শন পুরুষ লুটিয়ে পড়ল মাটিতে। ধপ করে শব্দ হল, চোখ থেকে টপ করে অশ্রু ঝরল। চিনচিন ব্যথা হলো বুকে। চোখ বুজে ফেলল সে। শান্ত গলায় প্রহর বলল, প্রিয়, আমার প্রিয়, তোমার এমন রূপ আমি চাইনি। আমার সত্যিই কষ্ট হচ্ছে না, আমি সুখ পাচ্ছি। আমার প্রিয় মানুষের থেকে পাওয়া বিষাক্ত এ ভালোবাসা আমি স্মরণে রাখব। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।